হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। আমি নওশিন জাহান তাকিয়া, তাকিয়ার সাথে 30 মিনিটে আরো একবার সকলকে স্বাগত জানাচ্ছি। প্রতি পর্বে তাকিয়ার সাথে 30 মিনিটে আমি হাজির হই আমাদের প্রিয় লাল সবুজ সোসাইটির নতুন কোনো না কোনো ইউথ লিডারকে সাথে নিয়ে। আসলে আমরা লাল সবুজ সোসাইটিতে সবসময় দেখি ব্যস্ত হয়ে ছোটাছুটি করছে আমাদের ভলান্টিয়াররা। এই ব্যস্ততার পিছনে তাদের গল্পটা আসলে শোনা হয় না। সেই গল্প শোনার প্ল্যাটফর্মে তাকিয়ার সাথে 30 মিনিট। আর আজকে আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন লাল সবুজ সোসাইটির ন্যাশনাল ভলান্টিয়ার কোঅর্ডিনেটর আজিজুন তমা আপু। চলে যাচ্ছি তমা আপুর কাছে। হ্যালো তমা আপু। হ্যালো তাকিয়া, কেমন আছো? জি আপু, বেশ ভালো আছি, তুমি কেমন আছো? আমি বেশ ভালো আছি। এবং লাজুক সোসাইটির অনেকেই ভালো আছে অনেক। তারপর শুরুতেই তোমার সম্পর্কে জেনে নিতে চাচ্ছি, কি করতে ভালোবাসো, কি করে দিন কাটছে, কোথায় বেড়ে উঠেছো, বলো। আহ আমি এখন আপাতত লাজুক সোসাইটির ন্যাশনাল ভলেন্টিয়ার কোঅর্ডিনেটর দায়িত্বটা পালন করছি। সেই হিসেবে আহ এইগুলো নিয়ে কাজ করছি, সবার সাথে যোগাযোগ। এবং আমরা যেহেতু একটা নতুন অফিস নিয়েছি, নতুন বলা যাবে না। আমাদের 2 মাস হয়ে যাচ্ছে ঢাকাতে আমরা যে অফিসটা নিয়েছি, সেটাতে অনেক কাজ, অফিসের অনেক ধরনের কাজ আছে। আমরা নিজেরা কিভাবে আরো বেশি নিজেদেরকে একটা স্টেবল জায়গায় নিয়ে যেতে পারি, এবং যদিও আমরা সেই কার্যক্রম অনেক বছর আগে থেকেই করছি, বাট আরো কিভাবে ভালোভাবে কাজ করা যায় সবার সাথে একসাথে, সেটা নিয়ে আমরা কাজ করছি। এখন এটা নিয়ে একটু ব্যস্ততা। এর পাশাপাশি আমি বেড়ে উঠেছি আহ পটুয়াখালীতে। আমার জেলা পটুয়াখালী। সেখানেই বড় হই। পটুয়াখালী একটি গ্রাম, মৌকরণ। এটাই। তো আপু, তোমাকে আমি আসলে জিজ্ঞেস করেছিলাম একবার যে আপু অবসর সময় কি করে কাটে, তখন তমা আপু আমাকে উত্তরে বলেছিল যে আমি আসলে অবসরই পাই না, এত ব্যস্ত থাকি যে অবসর পাই না। তো এই অবসর না পাওয়ার ব্যাপারটা কি তুমি এনজয় করো, নাকি কখনো কখনো একঘেয়েমি চলে আসে যে অবসর পাচ্ছি না? আহ আসলে এনজয় করি, কারণ এনজয় না করলে, এই যে কথাটা বলা যে আমি অবসরই পাচ্ছি না, তাহলে আমি অলরেডি ছুটিতে থাকতাম বা আমি কোথাও পালিয়ে যেতাম। কিন্তু আমি আমার এই ব্যস্ততাকে খুবই এনজয় করছি, কারণ এটা আমার ভালো লাগার জায়গা। আর যে কাজগুলো করি প্রত্যেকটা কাজই আমার ভালোবাসার কাজ, ভালো লাগার কাজ। সো আমি আসলে বিরক্ত হই না। এমনি ব্যস্ত থাকি, ব্যস্ততা আছে, বাট বিরক্ত হই না। তো এই যে লাল সবুজ সোসাইটি পরিবারে যুক্ত আছো অনেক দিন ধরে, এই পরিবারে যুক্ত হওয়ার গল্পটা শুনতে চাই। আহ আসলে আহ, যুক্ত হওয়ার গল্পটা কিভাবে বলবো তাই বুঝতে পারছি না। কারণ আমি 2014 সালের একদম শুরুর দিকে তাসমিন উদ্দিনের সাথে যুক্ত হই ফেসবুকে। তো সেখান থেকে আমি আর ছোটবেলা থেকে আমার এই যে সামাজিক কাজগুলো বা সমাজ উন্নয়নের কাজ, বা কোনো অসহায় মানুষ বা একটু পিছিয়ে পড়া যারা আছেন আর কি, আহ সুযোগ সুবিধাগুলো ঠিকভাবে পাচ্ছেন না, এদের প্রতি আমি একটু সবসময় সফট ছিলাম। আমার ছোটবেলা থেকেই এটা আমার পরিবার বা আমার সমাজ আমাকে এটা বুঝিয়েছে। যখন 2014 সালে কিভাবে যে যুক্ত হই সেটা আমার ঠিক মনে নেই, হয়তো বা কোনো একটা প্রোগ্রামের কোনো একটা জায়গা থেকে হবে, আমি ঠিক মনে করতে পারছি না। তো তাসিন উদ্দিনের সাথে যুক্ত হই। তারপরে দেখি সে অনেক সুন্দর সুন্দর কাজ করে, এবং লাল সবুজ সোসাইটি, লাল সবুজ ফাউন্ডেশন নামের একটা সংগঠন আছে, একটা অর্গানাইজেশন আছে। তো আমি কাজগুলো দেখি, ভালো লাগে, কিন্তু আমি জানতাম না এটা তাসিন উদ্দিনের করা একটা জায়গা। সে সবসময় নিজেকে একজন ভলেন্টিয়ার বলে পরিচয় দেয়। তো আমি জিজ্ঞেস করলাম আমি কিভাবে যুক্ত হতে পারি, বা আমি ওই ধরনের কাজগুলো অনেক পছন্দ করি, আমি আপনাদের সাথে কিভাবে কাজ করতে পারি। তখন সে বললে যে পটুয়াখালীতে তো আপনি অনেক কাজ করতে পারেন, কিছু দিয়ে শুরু করেন তাহলে হয়ে যাবে। তো আমি আস্তে আস্তে করে চেষ্টা করি, বাট আমি আসলে করে উঠতে পারিনি ওখানে। মানে আমি ভেবেছি যে আমার আরো একটু মানে ফ্রি একটা জায়গা দরকার, বা আরো একটু ফ্রি হওয়া দরকার। তো অনেক ধরনের প্রতিবন্ধকতা আসে। এরপরে অনেক বছর সময় কাটে, বাট আমি সবসময় যুক্ত ছিলাম। কিভাবে কাজ হচ্ছে, কি হচ্ছে, এখন কি চলছে লাল সবুজ সোসাইটিতে, আমার খুবই আগ্রহ হতো জানার জন্য, এবং দেখতাম। পরে যখন ঢাকায় আসি, মানে ঢাকাতে যখন অ্যাডমিশন নিই, তখন হচ্ছে যে লাল সবুজ সোসাইটি ঢাকা টিমটা শুরু হয়, এবং সেখানে আমি প্রথম কাজ করা শুরু করি।
2019 সালের 25শে জুন থেকে আমাদের ঢাকা টিম আহ শুরু হয়। আপু লাল সবুজ সোসাইটিকে এতটা ভালোবাসে যে কোন স্পেসিফিক ডেট, এই ডেটটা আপুর মনে থাকে অনেক বেশি। আমি এটা খেয়াল করলাম মাত্র, সবাই কিন্তু ডেট মনে রাখে না। হ্যাঁ, তো এটা আমার আপু জন্য একটা তোমার স্মরণীয় দিন। স্মরণীয় হওয়ার পেছনে কি কোনো ঘটনা আছে, নাকি শুধুমাত্র লাল সবুজ বলেই এটা স্মরণীয়? আহ আমি কোনো সংগঠনের সাথে কাজ করিনি, বাট আমি একা বা আলাদা করে কাজ করেছি। তো কোনো সংগঠনের সাথে প্রথম কাজ, এবং সেটা আমার পছন্দের লাজুক সোসাইটি। তুমি মনে হয় সময়টা বুঝতে পারছো, 2014-তে আমি চিনেছি, আর আমার সৌভাগ্য হয়েছে 2019-এ। তার মানে 5 বছরের মতো সময় আমি অপেক্ষা করেছি কাজ করার জন্য, এবং সেটা ঘটেছে আমার সাথে। এই জন্য আমি ডেটটাকে মনে রাখতে পারছি বোধহয়। অনেক স্পেশাল একটা ডেট এই জন্য, যে লাল সবুজের সঙ্গে ফাইনালি যুক্ত হতে পেরেছো তখন। রাইট। তো তোমার এতদিন কাজ করার পরে কি মনে হচ্ছে, লাল সবুজ সোসাইটি কি তোমার জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পেরেছে? অবশ্যই তাকিয়া, এটা আমি আসলে যদি বলা শুরু করি তাহলে আজকে এই 30 মিনিটের জায়গায় মনে হয় 300 মিনিট হতে পারে। এটা আমি আলাদা করে বলতে পারবো না, তবে আমি এক কথায় যেটা বলবো, আহ আমি যদি আমার আগের যে ব্যক্তিতমা চিন্তা করি আর আজকের, সেখানে আসলে ইতিবাচক যতটুকু পরিবর্তন আমার জীবনের, ইতিবাচক যদি কোনো পরিবর্তন থেকে থাকে, সেটা আসলে শুধুমাত্র লাজুক সোসাইটি থেকেই। কারণ লাজুক সোসাইটি আমার বেড়ে ওঠার সাথে, আমার মেন্টাল গ্রোথের সাথে আসলে কানেক্টেড। সো আমি মনে করি আমার ইতিবাচক এই পর্যন্ত যত পরিবর্তন বিগত 8-9 বছরে, সেটা শুধুমাত্র লাজুক সোসাইটির জন্যই হয়েছে। তমা আপু অনেক গুণের অধিকারী বলে আমরা জানি। তো কাউকে তমা আপুর ব্যাপারে জিজ্ঞেস করলে তারা একটা লিস্ট বলে দেয় যে তমা তো এরকম করতে পারে, এটা পারে, ওটা পারে। তমা আপুর প্রশংসায় সবাই পঞ্চমুখ থাকে। তমা আপু অনেক ভালো উপস্থাপনা করে, তমা আপু অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলে, তমা আপু কখনো রাগ করে না। তমা আপুর এই যে এত গুণ, এত গুণ কি করে এলো, আয়ত্ত করলে কি করে? আসলে এটা মনে হয় না খুব সত্য। আমি অনেক ভালো উপস্থাপিকা না, তাকিয়ার মতো এত সুন্দরভাবে আমি উপস্থাপনা করতে পারি না। আহ আমি যখন প্রথমে যখন তাকিয়ার সাথে 30 মিনিট শুরু হয়, লাজুক সোসাইটি ঢাকা টিমে যখন আমি কাজ করি, তখন আমি দেখতাম অনেক বড় বড় মানুষরা তাকিয়ার সাথে 30 মিনিটে লাইভে আসছে, আড্ডা দিচ্ছে। তো আমি তখন ভাবতাম যে আমি কবে তাকিয়ার সাথে 30 মিনিটে যুক্ত হবো। তো এইখানে তাকিয়ে আমার থেকে অবশ্যই আমি অনেক বেশি আহ উপস্থাপনায় তাকে আমি মানে পুরস্কৃত করব। আর আরেকটা বিষয় যে সবাই আমার অনেক গুণের কথা বলে, বা বলে যে রেগে যাই না, বা আরো যেই সব গুণগুলো, বা সুন্দর করে কথা বলা, এটার জন্য আসলে সবাই আমাকে উদ্বুদ্ধ করেছে। এটা আমি বলবো না যে, যদি এরকম হয়েও থাকে, সেটা আসলে এই ক্রেডিটটা আমি সকলকে দেব। আমার টিমমেট যারা আছে বা আমার আশেপাশে যারা আছে, তারা প্রতিনিয়ত আমাকে শেখাচ্ছে যে আরো কিভাবে রাগ কম করে থাকা যায়, আরো কিভাবে সুন্দর করে কথা বলা যায়। এটা আমি আমার সারাউন্ডিং থেকে শিখছি। আর তমা আপু যেটা বললো আমি আসলে সমর্থন পুরোপুরি করছি না, আমি এখনো শিখছি। তো আমি উপস্থাপনার সঙ্গে কখনোই সেভাবে যুক্ত ছিলাম না, লাল সবুজ সোসাইটির মাধ্যমে হচ্ছে ওইভাবে শুরু করলাম 2020-এ, তাও তাহসিন ভাইয়ার কথায়। প্রতিদিন আসলে তাকে সাথে 30 মিনিট টিমের যারা কাজ করছেন প্রত্যেকের কাছ থেকে শিখছি, কোনো ভুল হলে সেটা শুধরে নেওয়ার চেষ্টা করছি। লাল সবুজ সোসাইটি ইতিবাচক পরিবর্তন যদি বলতে হয়, আমি প্রত্যেকদিন সবাইকে জিজ্ঞেস করি কতটুকু ইতিবাচক পরিবর্তন তাদের জীবনে এনেছে। ভিতরে ভিতরে আমি জানি যে আমার কতটা ইতিবাচক পরিবর্তন এসেছে, সেইখান থেকে আসলে আমি বাকিদেরটাও শুনতে চাই যে আচ্ছা আমার তো অনেক পরিবর্তন, তাহলে বাকিদেরও কি এরকম হচ্ছে, এই ব্যাপারটা থেকে। তো উপস্থাপিকা জানি না কতটুকু, চেষ্টা করছি প্রতিদিন। আর তোমা আপু যে সুন্দর করে কথা বলো, এটা তো আসলে আমি শুরু থেকেই জানি, যতদিন তোমার সঙ্গে কথা বলেছি। তোমার কথা সবসময় মনে হতো বেশ গুছিয়ে কথা বলো। আর তুমি থ্যাংক ইউ। ভলান্টিয়ারদের সঙ্গে কখনো হচ্ছে খুব ধৈর্যের সাথে সামলাও। তুমি যেহেতু ন্যাশনাল ভলান্টিয়ার কোঅর্ডিনেটর, অনেকগুলো জেলার লিডারদের সঙ্গে তোমার যোগাযোগ রাখতে হয়, সমন্বয় রাখতে হয়, প্রতিদিন নানা ব্যস্ততায় তোমার দিন কাটে। তো সেক্ষেত্রে বলতে হয় যে তোমার ধৈর্য অনেক বেশি। আর রাগ তো করোই না, তা তো আমরা সবাই জানি। তোমার উপর রাগ অনেক কম। তোমার আপুর প্রতি ভালোবাসা থেকে অনেকে এখন লাইভটি দেখছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অরণি আপু, মনা আপু, রায়হান আহমেদ, ফয়সাল ভাইয়া,
লামিয়া রহমান, এশা, আবিদ খান পিয়াস, তাজনিম খুলুদ জেবিন, ইমতিয়াজ আহমেদ। তো অরুণী আপু লিখেছেন ভালোবাসা নিয়েও। মনা ভালোবাসা আপু নীলা। রুমমেট কে হ্যালো জানিয়েছেন। মনা আপুর তমা আপু কি রুমমেট? আমরা একটা ট্রেনিং এ একসাথে, মানে রংপুরে জার্নালিজম ট্রেনিং হয়েছিল, ওই ট্রেনিং এ মনা আর আমি এক রুমে ছিলাম, এই জন্য আমরা রুমমেট। এবং মনার রুমমেট হিসেবে দারুণ দুর্দান্ত। রায়হান ভাইয়া লিখেছেন ফার্স্ট কমেন্ট করতে পারলাম না, তাই বেশ দুঃখ পেয়েছেন তিনি। ও ফয়সাল ভাইয়া রায়হান, লিখেছেন হ্যালো, our হ্যালো। faith to whom we can depend blindly. Good to see you here, তমা। থ্যাংক ফয়সাল ইউ সো ভাইয়া মাচ বেশ ফয়সাল ভরসা ভাইয়া। করেন তমা আপুকে। থ্যাংক ইউ সো মাচ। তো তমা আপু, লাল সবুজ সোসাইটি তো পুরো একটা পরিবারের মতো, আর তোমার কাছে আরো স্পেশাল সেটা আমরা শুনেছি। তো এই পরিবারের সদস্য হিসেবে তারা কেমন, লাল সবুজ সোসাইটির সহকর্মীরা? তাদের উদ্দেশ্যে কি তুমি কিছু বলতে চাও? তাকে আমি একটু আগেই বলেছি যে আমার মধ্যে যদি কোনো গুণ থাকে, সেটার জন্য আমার এই সারাউন্ডিং আমাকে উদ্বুদ্ধ করে। প্রত্যেকজন মেম্বার, আমি এই যে কোঅর্ডিনেশনের কাজ, যখন আমি চিন্তা করি যে 2000 জনের সাথে আমি যোগাযোগ করি, বা প্রতিদিন 50 জন 60 জনের সাথে আমার কথা হয়, তো এই যে পুরো ব্যাপারটা আসলে আমার কাছে খুবই স্মুথ মনে হয়। কখনো কখনো এই যে একটু আগে বলেছো যে তোমাকে কখনো রাগ করে না, আসলে রাগ করি। কাউকে কাউকে একটু বকাও দেই। হ্যাঁ, দেখা যায় যে সেটা খুব এক্সট্রিম হয়ে যায়, বা কোনো একটা বড় রকম একটা একটা দেরি হয়ে যায়, বা আছে না প্রত্যেকটা মানুষের জীবনে একটা এথিক্স থাকে যে আমি আসলে সময়টাকে এইভাবে ব্যবহার করব, বা এই মানুষটার আসলে এইভাবে সময়টাকে ব্যবহার করা দরকার। কিন্তু সে সেই সময়ের জায়গাটা মেনটেন করেনি, বা একটা গুরুত্বপূর্ণ একটা সময় সে একটু ভুল করে ফেলেছে। তো দেখা যায় যে এই ব্যাপারগুলোতে একটু রাগ করি, একদম যে করি না তা না। কমেন্টে আমি আশা করব যে কাকে কাকে আমি বকা দিয়েছি সেটা নিয়ে তারা যেন লিখে। আমি কখনো বকা দেই না বা রাগ করি না তা না, কিন্তু আমি যে সবার সাথে যে এই যে সুন্দর যে কোঅপারেশন, এটা কিন্তু তারাই আমাকে উদ্বুদ্ধ করে। এবং প্রত্যেকটা মানুষ, আমি যদি কখনো কাউকে বলি তুমি কি এটা করতে পারবে, তারা কখনো আমাকে এটা বলে না পারবো না, আপু আমি পারবো। এমনও যদি হয় যে সে আসলে তার এক্সপিরিয়েন্স নাই, বা এটা অসম্ভব তার ক্ষেত্রে, বলে আপু আপনি যদি হেল্প করেন তাহলে আমি পারবো করে ফেলতে। তো সহায়তার ক্ষেত্রে 100-তে 100, প্রত্যেকের ক্ষেত্রে বলবো। জি আপু, লাল সবুজ সোসাইটির সব উদ্দেশ্যে তুমি কিছু বললে বেশ ভালো লাগলো। যে হ্যাঁ, রাগ যে হয় না মানুষের এমন না, কেউ কারো হয়তো বা রাগ হয় তারা কন্ট্রোল করে নেয়, বা রাগের বহিঃপ্রকাশটা একটু অন্যরকম হয়, কিন্তু রাগ সবারই হয়। আমার রাগের বহিঃপ্রকাশটা খুব একটা ওইরকম না যে চোখে পড়ার মতো, যে খুব রাগ করলেন ধমক দিলেন আমাকে। এজন্যই হয়তো সবাই বলে থাকে যে তুমি রাগ করো না। তো তমা আপু, যেহেতু স্বেচ্ছাসেবিতার সঙ্গে জড়িত আছো, তো একটা প্রশ্ন তো আমরা সবাই শুনি যে কেন করছো এসব, কি লাভ এসব করে? তো তোমাকে এই প্রশ্ন করা হলে তুমি কি উত্তর দেবে, কেন করছো? এই প্রশ্ন আসলে অনেক অনেক করেছে, অনেকে করেছে শুনেছি। আমি আসলে কোনো উত্তর দেই না। যেটা মেইনলি আমি, যখনই কেউ বলে যে কি হচ্ছে, কি করছো, বা কি লাভ করে, আমি না আসলে উত্তরটা দেই না, মানে উত্তরটা দেওয়ার আসলে লেখাটা রাখি না। কারণ আমি জাস্ট বলি যে আমার ডেভেলপমেন্ট বা আমার লাভ কোথায়, সেটা তোমাদের আসলে বুঝতে পারো যে যারা খুব কাছের। আর যারা আসলে তেমন একটা কাছের না, বা তারা আসলে আমাকে অনেক কাছ থেকে চেনে না, তাদের ক্ষেত্রে আমি জাস্ট চুপ থাকি। আমার মনে হয় যে চুপ থাকাটা উচিত। তবে স্পেসিফিক পয়েন্ট যদি এমন হয় যে এখানে আমাকে কথা বলাই উচিত বা তাদেরকে জানানোই উচিত, সেই ক্ষেত্রে আমি জানাই। বাট যদি এরকম একটা আছে না যে একটু নেগেটিভলি জিজ্ঞেস করা যে কি দেয় বা কি পাও, সেই ক্ষেত্রে আমি আসলে একটু চুপ থাকি। কারণ আহ এতে হয়তো বা একটা আহ খারাপ একটা সিচুয়েশন বা একটা এক্সপ্রেশন তৈরি হতে পারে। তো এই জন্য চুপ থাকি। আর আমার প্রোফাইলটা সবসময় পাবলিক করা থাকে, আমি কি করি না করি সবাই দেখতে পায়। তো আমার মনে হয় সবাই নিজেদের উত্তরগুলো খুঁজে পাবে এবং পাচ্ছে। আর যারা নেগেটিভলি প্রশ্ন করে তারা দেখা যায় যে কোনো উত্তরেই স্যাটিসফাইড হবে না, বরং আরো কিছু নেগেটিভ কোশ্চেন তারা করতেই থাকবে যে না, এতে তো লাভ হচ্ছে না। হ্যাঁ, এই জন্যই আমার প্রোফাইলটা সারা জীবন পাবলিক থাকবে। সবাই সারা জীবন আমাকে দেখবে যতদিন বেঁচে থাকবো।
সবাই নিজেরাই দেখে নিন যে কি করছি কেন করছি, আপনারাই দেখুন। ইয়েস। তোমাকে তোমার বাড়ির নামের ব্যাপারে আমি কিছু শুনেছি, তোমার বাড়ির নামটা বেশ সুন্দর, মৌকরণ। তো এই নামের পিছনের গল্প কি? আমি সবসময় আমার গ্রামের নামটাকে প্রমোট করি। যখন কেউ আমাকে জিজ্ঞেস করে যে তোমার বাসা কোথায়, আমি সরাসরি নামটা বলি। নর্মালি হয় না যে কেউ চিনবে এরকম জায়গার নাম বলি, জেলার নাম বলি বা ডিভিশনের নাম বলি, কিন্তু আমি আমার গ্রামের নামটা বলি, কারণ আমি অনেক মানুষ এই নামটা জানুক, আমি এটা চাই। এটা হচ্ছে প্রথম কথা। আর আমার গ্রামের নামটা অনেক সুন্দর, আমার খুবই পছন্দ, মৌকরণ। তো আমার ছোটবেলা থেকেই জানার আগ্রহ যে মৌকরণ আসলে কেন, মানে শব্দটার অর্থ কি। তো অনেকের কাছে জিজ্ঞেস করেছি, কেউ এভাবে বলতে পারেনি। আমার দাদি একবার বলেছিলেন যে মৌকরণ মানে হচ্ছে মৌ, মধু, আর করণ মানে হচ্ছে যে মধু করা হয় বা মিষ্টিকরণ, এই থট থেকে। আর এই ব্যাপারটাকে বোঝানোর জন্য আমার গ্রামে সম্প্রীতিটাকে মিন করা হয়েছে। আমার গ্রামে হিন্দু, মুসলিম, তারপর হচ্ছে যারা একটু ফাইন্যান্সিয়ালি অনেক বেশি স্টাবল, কেউ আবার একটু কম। তো পুরো ব্যাপারটাকে আসলে একটু সুন্দর পরিবেশের মধ্যে রাখার জন্য এই মৌকরণ নামটা মনে হয় যে করণ করা হয়েছে। এটা আমার দাদির মুখে আমি যতটুকু শুনেছি। এই বর্ণনা চিন্তা করতে গেলে নামটা বেশ সুন্দর, এর অর্থটাও বেশ সুন্দর। তো মৌকরণ নামটা প্রমোট করার মতোই একটি নাম। আমি হলো খুব সম্ভবত সবকিছুর নামে মৌকরণ এই বলে দিতাম, যে যেই যাই প্রশ্ন করতো মৌকরণ। আমার কাছ থেকে তোমরা শুনে নাও মৌকরণের ইতিহাস কি। থ্যাংক ইউ। তো তমা আপু, তুমি তো ভলান্টিয়ারদের সঙ্গে বেশ কাজ করছো, কোঅর্ডিনেট করার চেষ্টা করছো, লিডারদের সঙ্গে যোগাযোগ করছো। তো আমরা অবশ্যই চাইবো একটা তমা আপু না আরো অনেকগুলো তমা আপু হোক। তো এরকম কি কোনো প্রচেষ্টা করছো যে আরো তমা আপু বানানো যায় কিনা? আহ হ্যাঁ, আসলে ভলেন্টিয়ার কোঅর্ডিনেটর আরো অনেক বানানোর চেষ্টা। আমার, আমি আসলে মনে করি না যে আমি সর্বগুণ সম্পন্ন এবং একজন কোঅর্ডিনেটর হিসেবে আমি বেস্ট, এটা আমার মনে হয় না। তমা আপু না, আমি আমার, আমি যেভাবে চিন্তা করি এবং আমার থেকে আরো বেশি উন্নত চিন্তা করে, আমার থেকে আরো বেশি ডেকোরেটেড উপায়ে কেউ আসুক বা আরো অনেকজন আসুক। এবং আমি যখন কোঅর্ডিনেশনে আসি, যারা আমাকে অ্যাপয়েন্ট করে রাজসভা সোসাইটি এর তারা এক্সিকিউটিভ বোর্ডের মেম্বাররা, তাদের সাথে আমার কথা হয় এবং আমি বলি যে, সেদিনই বলেছিলাম যে আমি যেদিন কোঅর্ডিনেশন থেকে একটু দূরে চলে যাব, সেদিন আমি 5জন আহ, তোমার মতো এফেক্টিভ এবং আরো বেশি এফেক্টিভ 5জনকে উপহার দিব। তবে আমি সেটা প্রসেসিং এ আছি, আশা করি আমি, আমার পক্ষে সেটা সম্ভব। আমরা চাই তোমার মতো আরো লিডার লাল সবুজ সোসাইটিতে আসুক। তোমার কাছে হয়তো বা মনে হচ্ছে তুমি তো আহ, খুবই সামান্য একজন, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে তমা আপু মানে অনেক কিছু। তমা আপু একজন লিডার, তমা আপু লিডার তৈরির কারিগরও যেন হয়। আমরা আরো লিডার দেখতে চাই তমা আপুর কাছ থেকে। আচ্ছা। আহ তো তমা আপু, লাল সবুজ সোসাইটিতে এতদিন কাজ করার পরে এমন কি কোনো মজার স্মৃতি আছে যেটা আমাদের সঙ্গে শেয়ার করতে চাও? আসলে মজার স্মৃতির কোনো অভাব নেই, মানে কোনটা রেখে কোনটা বলবো। আমি আহ, এখন অফিস এনভায়রনমেন্টে আমরা কাজ করি। আগে ভলেন্টিয়ার হিসেবে কাজ করতাম, যেটা ফিল্ডে বাইরে রাস্তাঘাটে কাজ করতাম। তারপরে কিছু অনলাইন বেস কাজ বাজ শুরু করলাম, এখন অফিস এনভায়রনমেন্ট। এরপরে হয়তো বা আরো অনেক বেশি আরো অন্যরকম জায়গা যাবে এবং আরো অনেক বড় কিছু হবে আমাদের রাজবাড়ী সোসাইটি। অনেক, এখন অনেক পরিচিতি, আরো বাড়বে পরিধি আমাদের। তবে আমি সব সময় ভলেন্টিয়ার হিসেবে যে কাজগুলো করেছি সেগুলোকে আমি অনেক বেশি মজার এবং আনন্দদায়ক স্মৃতি হিসেবে মনে করি। এইরকম যদি একটা ঘটনা বলি, এবং খুব সংক্ষেপে বলবো, সেটা হচ্ছে যে একটা ইভেন্ট, এটা ছিল ফল উৎসব। গত বছর জুলাইয়ে হয়েছিল, আহ গুলিস্তানের একটা স্টেডিয়ামের একটা জায়গায় সাইডে। তো সেখানে অনেক বাচ্চাদের, মানে অনেক শিশুরা, আহ ছিন্নমূল শিশুরা, তারা এসেছে, একটা স্কুলে পড়ে তারা, ওই টিচার সহ তারা এসেছে আমাদের ফল উৎসবে। ফল ফল ওদেরকে আমরা উপহার দিয়েছি। তো আমি না জানতাম না, ওরা দেখে কি দূরে ফুল গাছ, ওরা 4-5 জন কি যেন কান ফিস করলো, দৌড়ে গিয়ে ওরা ফুল ছিঁড়লো, ফুল ছিঁড়ে এনে দৌড়ে দেখি আমার দিকে আসছে, এসে আমার সামনে ফুল নিয়ে সবাই এভাবে করছে।
দুইজন আমার সামনে চলে এসেছে ফুল নিয়ে, আর তিনজন ওদের পিছনে দাঁড়িয়ে আছে, ওরা আমার কাছে আসছে না। তো পরে আমি ওদের সামনে হাত তুলে দিলাম, ওরা আমার কাছে চলে আসলো, আমাকে এসে ফুল দিল, আর আমাকে বলল যে তোমাকে আমাদের খুব পছন্দ হয়েছে। আমি জাস্ট আমার জাস্ট হার্ট মেল্ট, মানে মেল্টিং একটা সিচুয়েশন। এই ধরনের সিচুয়েশন গুলাতে আমার মানে আমার খুবই বুক কাঁপে এবং আমার চোখে পানি আসে। তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, এবং এটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। এরকম আরো অনেক ইভেন্টে অনেক শিশুদের সাথে অনেক আনন্দের সময় কেটেছে। এটা আসলে আমি অনেককেই বলতে শুনেছি যে লাল সবুজ সোসাইটি কাজ করতে গিয়ে বাচ্চারা তাদেরকে খুব বেশি পছন্দ করে। আর বাচ্চাদের এই বই প্রকাশটা না অনেক পিওর হয়, ওরা অনেক সুন্দর করে প্রকাশ করে যে হ্যাঁ তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে, আমার তোমাকে ভালো লাগছে। বাচ্চাদের এই প্রকাশটা বেশ কিউট হয়, ভালো লাগে। তো তোমাকে যেটা বলেছো তোমার মানে হার্ট মেল্টিং একটা সিচুয়েশন ছিল, আমার মনে হয় যে হ্যাঁ এরকমই একটা সিচুয়েশন বাচ্চারা পছন্দ করলে কিন্তু অনেক ভালো লাগে যে বাচ্চাদের দিক থেকে আসছে, ওরা তো ভালো মানুষ চিনতে পারে। তাহলে কি আমি ভালো মানুষ হলাম একজন? তমাপু, একদম। মনা আপু বলেছে তমাপু অনেক ব্যস্ত মানুষ। হ্যাঁ, তমাপুর এই ব্যস্ত মানুষের দিক থেকে আমার একটা তমাপুকে প্রশ্ন আছে। তমাপু লাল সবুজ সোসাইটিতে তো কাজ করছেই, ইউথ এন্ডিং হাঙ্গার প্রজেক্ট লিডার হিসেবে কাজ করছো, আর এছাড়া ট্যুরিজম বোর্ডের ভলান্টিয়ার হিসেবেও কাজ করছো, এবং তুমি একজন নিউট্রিশনিস্ট। তো এত ব্যস্ততা এত কাজ কি করে সামলাও? প্রথমত, লাজপত সোসাইটি আমার ফার্স্ট প্রায়োরিটি। এই যে অন্যান্য অর্গানাইজেশনে আমার কাজ করা, সেটা শুধুমাত্র লাজপত সোসাইটির থ্রুতে। লাজপত সোসাইটিকে এই অর্গানাইজেশন গুলো ইনভাইট করেছে যে আপনাদের একটা ট্রেনিং করাবো, বা আপনাদের একটা ট্রেনিং এর আয়োজন করা হয়েছে, আপনারা আসতে চান কিনা, এই হিসেবে অন্য অর্গানাইজেশনেও আমি যুক্ত হয়েছিলাম। বাট আমি আসলে মেইনলি অনেক বেশি সময় দিতে পারিনি। এখানে শুধুমাত্র এদের যদি কোনো একটা ডায়েরি থাকে, সেই ডায়েরির কথা হয়তো বা আমার নামটা লেখা আছে, যে অন্যান্য লিডারদের নামের সাথে সিরিয়ালে হয়তো বা আমার নামটা লেখা আছে, বাট আমি অনেস্টলি অনেক বেশি সময় দিতে পারিনি। কারণ লাজুক সোসাইটিতে দেখা যায় সবার সাথে কানেক্টেড থাকা এবং বিভিন্ন ধরনের কাজ, এগুলো নিয়ে আমি বেশি ব্যস্ত থেকেছি। তবে অন্যান্য অর্গানাইজেশনের সাথে কাজে আমি এনজয় করেছি, সেটা ঠিক। আর নিউট্রিশনিস্ট আসলে আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, আহ, এবং ইন্টার্নশিপ যেটা আমাদের একাডেমিক সেটা করেছি। এরপরে আসলে নিউট্রিশন নিয়ে আর পড়াশোনা করা হয়নি, এবং কাজের ব্যাপারে ওভাবে আর আগাচ্ছি না। ভাবছি যে সবকিছু ঠিক হলে একটা সেটেলমেন্টে এসে আমি লাজুক সোসাইটিতে আমার নিউট্রিশনের একটা সেক্টরে নতুন ভাবে আমরা একটা সংযোজন করবো। তো এরকম ভাবেই কাটছে, তবে সবকিছু ম্যানেজ করে নিতে পারছি, তেমন একটা সমস্যা হচ্ছে না। আশা থাকবো তমাপু নিউট্রিশনের পার্টের জন্য লাল সবুজ সোসাইটিতে নতুন একটি অধ্যায় শুরু হওয়ার জন্য। ধন্যবাদ। তোমাপু, অনেকেই কমেন্ট করেছেন এখানে, ফয়েজ সাদ ভাইয়া লিখেছেন মাই মেন্টর, শি ইজ পার্ট অফ মাই লাইফ। থ্যাংক আব্দুল ইউ। কাইম ভাইয়া লিখেছেন আমাদের সবার প্রিয় আজিজুন তমা আপু। এমনি দেলোয়ার হোসেন লিখেছেন এগিয়ে যাও, শুভকামনা নিরন্তর। অনেক ভালোবাসা রইল সবার জন্য। দর্শকদের জন্য আরো একবার বলে নিতে চাচ্ছি, শুরুতে আমার বলা হয়নি এটা, কুইজের ব্যাপারটা আপনারা সকলেই জানেন যে তাকিয়ার সাথে 30 মিনিটের প্রতিদিন পর্বের শেষের দিকে একটি কুইজ থাকে, যেটা ওই পর্বের অতিথির সঙ্গে কথোপকথনের ভিতর থেকে একটি প্রশ্ন হয়। কুইজের সঠিক উত্তর যে সবার আগে কমেন্ট বক্সে জানাতে পারবেন তাকে লাল সবুজ সোসাইটির পক্ষ থেকে উপহার পৌঁছে দেওয়া হবে। তাই সবাই লাইভটি মনোযোগ সহকারে দেখবেন এবং কুইজের উত্তর দিয়ে উপহার জিতে নেবেন। তমা আপু, প্রতিদিন আমার লাইভে তাকির সাথে 30 মিনিটে যারাই গেস্ট হিসেবে আসেন সকলকে আমি একটা প্রশ্ন করে থাকি যে তাদের সামনে যদি দুইটি অপশন দেয়া হয়, প্রথমটি একটি চাকরি যেখানে স্যালারি কম কিন্তু সুযোগ সময় অনেক বেশি ভলান্টিয়ারি কাজকর্ম করার জন্য, আর আরেকটি চাকরি যেখানে বেতন অনেক বেশি কিন্তু সময় থাকবে না, তো কোনটিকে বেছে নেবে? তোমাকে সেই প্রশ্নটা আমি করতে পারলাম না, কারণ আমি যতটুকু শুনেছি তোমার এরকম জবের অফার আসার পরেও তুমি সেটাকে রিজেক্ট করে দিয়ে তুমি লাল সবুজ সোসাইটিকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাচ্ছ। তো যখন এই সিদ্ধান্তটা নিয়েছিলে কি ভাবছিলে তুমি? আহ আমি আসলে কিছুই ভাবিনি। মানে যদি প্রথমত বলতে কিছুই ভাবিনি। ধরো, আমি যদি ভাবতাম তাহলে আমার জন্য এটা একটু কঠিন হয়ে যেত। কারণ আমি এই মুহূর্তে ভাবতে পারছি না যে লাজুক সোসাইটি থেকে চলে যাব, বা চলে যাওয়া তো প্রশ্নই ওঠে না। আমি যদি অন্য কোথাও কোনো কর্মস্থল আমার হয়, সেক্ষেত্রে লাজুক সোসাইটিতে আমি সারা জীবনের জন্যই থাকবো, যোগাযোগ থাকবে। কিন্তু
এই যে যোগাযোগ বা ওই যে একটা বড় সময় আমার জীবনের অন্য কোথাও চলে যাবে, আমি এখানে ফোকাস করতে পারবো না। আর এটা আমার একটা পরিবার যেখানে আহ আমি জানি না নাম্বারটা ঠিক কত বলবো, আহ অনেকগুলো মানুষ আহ আমার সাথে কানেক্টেড, এবং আমার না থাকাতে বা আমার অনুপস্থিতি তাদেরকে খুবই কষ্ট দিবে, এবং সেটা এই মুহূর্তে আসলে সম্ভব না। এই ধরনের ব্যাপারগুলো যখন আমি ভাবিনি, বাট আমার মাথায় সবসময় থাকে। তো এগুলোর পরে আসলে আমি সিদ্ধান্ত নিতে পারিনি, বা ওটা নিয়ে আসলে ভাবতে পারিনি। ভাবার সময়টাই মেইনলি পাইনি যে কিভাবে চলে যাব বা কিভাবে অন্য কোথাও এঙ্গেজ হব। এটা আসলে সম্ভব না, কারণ এটা আমার নিজের জায়গা। আর নিজের জায়গা আসলে ছাড়ার মতো সাহস আমাদের কারো হওয়া উচিতই না। তো হয় না সেই এটা, সাহস কখনো। হ্যাঁ সেটাই। তমাপুকে পেয়ে আমরা অনেক খুশি। তমাপু আমাদের সাথে আছেন, এটা আমাদেরও অনেক বেশি ভালো লাগছে। তো তমাপু, আমি কি আমার লাইভের বহু আকাঙ্ক্ষিত যে সেশন র্যাপিড ফায়ার রাউন্ডটি শুরু করব? হ্যাঁ করতে পারো, বাট আমার একটু ভয় লাগছে, কি কি প্রশ্ন যে করবে আমি সেটা নিয়ে চিন্তায় আছি। না, খুব কঠিন যে প্রশ্ন করি তা না। আমার দর্শকরা বলতে পারবে আমি কি খুব কঠিন প্রশ্ন করি? করি না, একদমই কঠিন প্রশ্ন করি না। বেশ সহজ সহজ ছোট ছোট প্রশ্ন থাকে আমার। শুরু করছি র্যাপিড ফায়ার রাউন্ড। র্যাপিড ফায়ারে আমার প্রথম প্রশ্ন: তুমি যদি কোনো একটি সুপার পাওয়ার পাওয়ার সুযোগ হয় তোমার, কি হবে সেই সুপার পাওয়ার? সুপার পাওয়ার, আমি চাই আমি টাইম মানে অতীতে ফিরে যেতে পারবো, এরকম একটা সুপার পাওয়ার আমি চাই। টাইম ট্রাভেলিং। টাইম ট্রাভেলিং, রাইট। আমি আমার যাদেরকে খুব কাছে হারিয়েছি আমি তাদেরকে দেখতে যাব, এটাই। তোমার ঘোরাঘুরি করতে তুমি বেশ পছন্দ করো, তাই ঘোরাঘুরির কিছু প্রশ্ন আমি এখানে রেখেছি। ইতিমধ্যে যেসব জায়গা তুমি ঘুরেছো, সবচেয়ে প্রিয় জায়গা কোনটি? সবচেয়ে প্রিয় জায়গা, আমি নাম বলতে পারবো না, তবে যে কোনো নদীর পাড়, আমি নদী অনেক পছন্দ করি। আমি যে কোনো নদীর পাড়ে বসে মনে হয় টানা, ক্ষুধা তো লাগবে এই জন্য, নইলে 2-3 দিন কাটিয়ে দিতে পারবো নিঃসন্দেহে। সমুদ্রের থেকে আমার নদী ভালো লাগে। দেশের মধ্যে এমন কোনো জায়গা কি আছে যে নেক্সট তুমি যেতে চাও, বাকেট লিস্টে লিখে রেখেছো? আহ আমি নাম বললে খুব গোলযোগ লেগে যাবে আমার টিমের ভলান্টিয়ারদের। তবে অনেস্টলি আমি বলবো আমি গাইবান্ধায় যেতে চাচ্ছি, কেন যেন আমি জানি না, আমার কয়দিন ধরে গাইবান্ধা যেতে ইচ্ছে করছে। গাইবান্ধা একটা তো নদী যদি আছে বালাসিখায়, সেখানে। নদী আপুকে বেশ আকর্ষণ করে, এটা আপুর কথা শুনে বোঝা যাচ্ছে। যেখানে নদী আছে তমা আপু সেখানেই ছুটে চলে যাবেন। তমা আপু, যদি তোমাকে দেশের কোনো একটি মানে সমস্যা নিরসন করার ক্ষমতা দেয়া হয়, কি হবে সেই সমস্যা? আম, আমার কাছে প্রথম মনে হয় যে একদম ব্যক্তিগত জীবনে আমাদের যে প্র্যাকটিস গুলো থাকা উচিত, কিভাবে আমরা রাস্তাঘাটে চলাফেরা করব, কেন গাড়ির হর্ন অযথা দিব না, কেন রাস্তায় চাইলেই একটা ময়লা ফেলতে পারবো না, মানে একটা মানুষের বেসিক যে চিন্তা ভাবনা গুলো হওয়া উচিত, এই চিন্তাধারাটা আমি বদলাতাম সবার শুরুতে। মানে ব্যক্তিগত পর্যায়ে, জাতীয় পর্যায়েরও পরে চিন্তা করতাম, আগে ব্যক্তিগত পর্যায়ে মানুষকে কিভাবে এটা জানানো যায় এটা আমি আগে ভাবতাম। 3 শব্দে নিজেকে বর্ণনা করো। আহ আমার বায়োতে লেখা আছে যত্ন অন্বেষী এবং ভাগ্যবতী। এই দুইটা আমি বলবো, যত্ন অন্বেষী এবং ভাগ্যবতী আমি। আর 3 নাম্বারটা হতে পারে আহ লিসেনার। লাল সবুজ সোসাইটি থেকে আমি 5 জনের নাম বলবো, প্রত্যেকের সম্পর্কে এক লাইন করে বলতে হবে তোমাকে। তাসিন ভাইয়া। আহ কি বলবো, এক লাইনে বলাটা কঠিন। আহ আমার সবচেয়ে ভালো বন্ধু, এবং আমার মেন্টর, আমার পথ প্রদর্শক। রাকিব ভাইয়া। আর রাকিব ভাইয়ার কাছ থেকে আমি অনেক শিখেছি, এই যে ধৈর্যশীলতা এটা, বা কোনো কিছুতে মাথা গরম না করা বা রাগটাকে কন্ট্রোল করা, এটা আমি রাকিব ভাইয়ের কাছ থেকে শিখেছি অনেক কিছু এ ব্যাপারে। বিনিতা আপু। আহ আমার লাজুক সোসাইটির যদি 10টা ফাইল থাকে, 10টা ফাইলের 8টা ফাইল বিনীতার সাথে থাকে। সে আমার খুবই কাছের, এবং আমি তাকে ছোট বোনের মতো আহ ভালোবাসি, এবং সে আমার ছোট বোন, এভাবে সম্পর্ক। ফয়সাল ভাইয়া। ফয়সাল ভাইয়া, আমি যে কোনো সিচুয়েশনে পড়লে জাস্ট একটা কল, ভাইয়া এটা কিভাবে
সমাধান করব, বা আপনি কি এ ব্যাপারে হেল্প করতে পারবেন? ওকে, তো আমার নো টেনশন। দ্যাটস ইট। জুবাইর ভাইয়া। জুবাইর ভাইয়া লাল সবুজ সোসাইটিতে আমার অনেক বেশি কাছের। আমি সব সময় চাই জুবাইর ভাই ঢাকায় থাকুক। জুবাইর ভাই ঢাকা থাকবে এবং আমার আশেপাশে থাকবে সারাক্ষণ। মনের অনেক কথা বলবো, অনেক সমস্যা হচ্ছে। যেহেতু জুবাইর ভাই একজন মেন্টাল হেলথ ফোকাস, তো সেই হিসেবে। ঠিক আছে, পাঁচজনের সম্পর্কে অনেক কিছু আমরা জেনে নিয়েছি। এবার তোমার কাছে এমন একটি দিক জানতে চাইবো, তোমার এমন একটি দিক জানিয়ে তুমি অনেক খুশি। আমি অনেক ধৈর্যশীলতার সাথে শুনতে পারি কাউকে, এটা আমার কাছে মনে হয় পছন্দের। কি হবে সেই সিনেমার নাম? আমি আসলে মনে হয় স্কিপ করে গিয়েছি, শুনতে পাইনি। আমি যদি কোনো সিনেমা বানাই সেটা কি হতে পারে, হ্যাঁ। আগের পর্ব থেকে এটা জানতে পেরেছি। আমি মানুষ নিয়ে একটা সিনেমা বানাবো। আমি অনেক ধরনের মানুষ দেখেছি, বিভিন্ন ধরনের মানুষ, পজিটিভ নেগেটিভ, তাদের কাজকর্ম বা চিন্তাধারা, এই সবকিছু মিলিয়ে আমি মানুষ নিয়ে একটা সিনেমা বানাতে চাই। নামটা হবে রঙিন মানুষ। হায়রে মানুষ, রঙিন মানুষ, কাজের বেলায় ঠুস। তো এখন আমাদের র্যাপিড ফায়ার শেষ হলো অনেকগুলো প্রশ্নের মাধ্যমে। আমাদের সঙ্গে এখন যুক্ত রয়েছেন তৌহিদুল ইসলাম, সারথী মৈত্র, জান্নাতি ফারিয়া, সুমাইয়া হাসান, খন্দকার জাসিয়া তাসনিম, প্রথম মোস্তফা সহ আরো অনেকে। তমা আপু, তোমার কাছে এখন আমার আরো কিছু প্রশ্ন আসলে আছে। প্রশ্ন অনেক থেকে যায়। তুমি জানো যে আমাদের দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা। দুঃখিত, খুব সম্ভবত আমার নেটওয়ার্কে একটু সমস্যা হয়েছিল। সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই হঠাৎ সমস্যার জন্য। তোমার প্রধান উপদেষ্টা হতে তুমি তুমি নিজে কি করতে দেশের জন্য? এই আহ, নিজের জন্য, দেশের জন্য। হ্যাঁ, দেশের জন্য কি করতে? দেশের জন্য আমি আসলে, আমি যেটা বলেছিলাম যে যদি কোনো মানুষের জীবনে ব্যক্তিগত তার আচরণবিধি কেমন হওয়া উচিত এবং একজন নাগরিক হিসেবে দেশের ক্ষতি না করা, এই যে ব্যাপারগুলো, এগুলো আসলে আমি একদম জাতীয় পর্যায়ে আমি আহ বিধিবদ্ধ করে দিতাম। কেউ রাস্তায় ময়লা ফেলতে পারবে না, তাহলে তাকে, তার ব্যাপারে জরিমানা হবে। কেউ জলবায়ুর ক্ষতি হয় এই ধরনের কোনো কিছু ব্যবহার করতে পারবে না, কার্বন ইমিশন কমাবে, এটার জন্য আমি আইনি ব্যবস্থা নিতাম। মানে টোটাল হচ্ছে যে একজন ব্যক্তির যেমন হওয়া উচিত, সে যদি তার আচরণবিধি থেকে বের হয় তাহলে তার নামে জরিমানা হবে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষ নিজের জায়গা থেকে তার আচরণবিধিটাকে গুছিয়ে আনলে বেশ সুন্দর হবে, এটা আমার মনে হয়। আমরাও চাই এরকম একটি সুন্দর, আমাদের স্বপ্নের একটি দেশ হোক, যেখানে ব্যক্তির জবাবদিহিতা থাকবে নিজের কাজের জন্য। তমাপু, আমাদের সময় প্রায় শেষের দিকে। তোমার সঙ্গে আজকের আড্ডাটি আমার পার্সোনালি আমার বেশ ভালো গিয়েছে। তমাপুর সঙ্গে আড্ডা দেওয়ার আমার অনেক দিনের ইচ্ছে ছিল, আজ সেই ইচ্ছের পূরণ হয়েছে তাকিয়ার সাথে 30 মিনিটের মাধ্যমে। তমাপু, তুমি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও?
দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমার লাল সবুজ সোসাইটির আমার সব প্রত্যেকজন ভলেন্টিয়ার যারা দেখছে আমাকে এবং যারা দেখার সুযোগ হয়নি হয়তো বা কোনো কারণে ব্যস্ত আছে, সবার প্রতি আমার অনেক ভালোবাসা রইলো। আহ এবং সাথে সাথে আমি বলতে চাই, এই যে তাকিয়ার সাথে 30 মিনিট আমি সুযোগ পেয়েছি, তাকিয়াকে আমি ধন্যবাদ দিচ্ছি আমাকে অতিথি হিসেবে নিমন্ত্রণ করার জন্য। এবং এই যে তাকিয়ার সাথে 30 মিনিটের বিহাইন্ড দ্য সিন যারা কাজ করছে নিরলস ভাবে, প্রত্যেক জনের প্রতি আমার অনেক ভালোবাসা রইলো, শুভকামনা রইলো। সবাই একসাথে এগিয়ে যাবো লাসিবুর সোসাইটির সাথে। স্বপ্ন দেখি এবং স্বপ্ন দেখাই। ধন্যবাদ। ধন্যবাদ তমাপুকে এত সুন্দর সুন্দর কথা বলার জন্য। আবার হয়তো কখনো সুযোগ হবে তমাপুর সঙ্গে আরো লম্বা একটি আড্ডা দেওয়ার। তবে আজকের মতো এখানেই শেষ হচ্ছে। শেষ হলেও শেষ নয়, আজকের পর্ব এখানে শেষ হলো। আর একদিন পরে নতুন কোনো পর্বে আপনাদের নতুন কোনো প্রিয় মুখকে নিয়ে আমি হাজির হব তাকিয়ার সাথে 30 মিনিটে। এতক্ষণ যারা দর্শক আমাদেরকে দেখছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদেরকে দেখার জন্য। আজকের কুইজটি আমি এখন বলে দিচ্ছি, মৌয়াপুর গ্রামের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর যে সবার আগে কমেন্ট বক্সে জানাতে পারবেন তাকে লাল সবুজ সোসাইটির পক্ষ থেকে উপহার পৌঁছে দেওয়া হবে। তাই কমেন্ট করতে থাকুন আর জিতে নিন উপহার। আজকের মতো এখানেই শেষ হচ্ছে আমাদের লাইভ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাল সবুজের সঙ্গেই থাকবেন। শুভ